সর্বাত্মকভাবে পাশে থাকার অঙ্গীকার করা চীন এখন সরকারকে আসল চেহারা দেখাতে শুরু করেছে। চীনের রাষ্ট্রদূত পরিকল্পনা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জানিয়ে দিয়েছেন নতুন করে চীন আর কোনো অর্থ ছাড় করতে পারছে না, কারণ চীনে এখন ডলার ক্রাইসিস চলছে। তারেক রহমান হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা নেবেন, এরকম একটি কথা শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশে আসতে পারেন, আসতে রাজি। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ করে কেন বাংলাদেশ ব্যাংকে গেলেন, কাদের সঙ্গে বৈঠক করলেন, এরকম নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, এর মধ্যে রহস্যের জন্ম দিয়েছে। এবং পিটার ডি হাস এমন এক সময় বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন যখন তার একদিন পরে, অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে সম্ভবত বা দুপুরে আগে, যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফরে আসছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। একটি খবর, আওয়ামী লীগ ও জোটের নেতাদের চীনমুখী তৎপরতা বেড়েছে। তো এই তৎপরতার অংশ হিসেবে দেখা যাচ্ছে যে তাদের নানা ধাপে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যাচ্ছেন আওয়ামী লীগের এবং শরিক তাদের যে ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী দল আছে তাদের যারা নেতা কর্মী তারাও যাচ্ছেন। তো নিঃসন্দেহে এই খবরটা ভারতের জন্য একটু অস্বস্তিকর এবং উদ্বেগজনকও। আর এই উদ্বেগের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন, সেটাও সবার জানা যে তিস্তা বহুমুখী প্রকল্প এখন যাদের কারণে এই তিস্তা বহুমুখী প্রকল্পের কথা চিন্তা করতে হচ্ছে, সেই ভারত আবার সেই প্রকল্পে নাকি যুক্ত থাকতে চায়। তো তারা যদি পানি ঠিক মতন দিত, চুক্তিটা করতো, তাহলে তো এই প্রকল্পের দরকারই ছিল না। তো চীন যখন এগিয়ে এসছে, সাথে সাথে ভারতে এগিয়ে এসছে। চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক মহড়া, যৌথ মহড়া হবে, এই খবর পেয়ে ভারতের মোটামুটি ঘুম হারাম। তো এটা তো একটা সামরিক দিক দিয়ে এই এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে। এখন রাজনৈতিক পর্যায়েও দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে বিজেপির আমন্ত্রণে নির্বাচনের আগে, নির্বাচনের পরে আওয়ামী লীগের নেতারা কিছুটা সীমিত পর্যায়ে তারা ভারত সফর করছে। এখন চীন এটাকে একদম ব্যাপক আকারে ছড়িয়ে দিয়েছে। এখন এমন অবস্থা, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নানান পর্যায়ের নেতারা দলে দলে যাওয়া শুরু করেছে অলরেডি। ইতিমধ্যে একটা টিম তারা গেছে। গতকাল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকদের 9 সদস্যের একটি দল চীনে গেছে। এতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ শীর্ষ নেতারা রয়েছে। অন্যদিকে 25শে মে আবার আরেকটা টিম যাচ্ছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের 50 সদস্যের একটি বড় দল চীন সফরে যাবে। এই দলটির নেতৃত্ব দেবেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমপি সিরাজগঞ্জ 1-এর তানভীর শাকিল জয়। তো আবার 25শে জুন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের আরেকটি দলের চীন সফরের কথা রয়েছে। এই দলটির নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে পরিচালনা কমিটি, তার চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ, যিনি অবশ্য হেরেছেন। এই দলটির সদস্য সংখ্যা 10 জনের মতো হতে পারে বলে জানা গেছে। তো এটা 9 সাল থেকেই চীন শুধু বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতে সহায়তা করছে তা না, তারা রাজনৈতিকভাবেও ঢুকে যাচ্ছে, একেবারে আওয়ামী লীগের ভেতরে সম্পর্কটাকে ঘনিষ্ঠ করছে। এমনকি দেখা যাচ্ছে যে যেই নেতারা যাবেন সেই নেতাদের শারীরিক চিকিৎসা পর্যন্ত সেখানে তারা করাবেন, টেস্ট করাবেন। তার মানে যত রকম সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো তারা সরবরাহ করবেন। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তাং সংতাও এবং আওয়ামী লীগের পক্ষে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ সমঝোতা স্মারকে সই করেন। দল দুটির মধ্যে এই ধরনের সাংস্কৃতিক বা রাজনৈতিক মত বিনিময়ের জন্য
একটা সমঝোতা স্মারক হয় 2019-এর 21শে মার্চ। তো দুই দলই হচ্ছে সম অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, পারস্পরিক শ্রদ্ধা, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে এই ধরনের একটা সমঝোতা স্মারক তাদের মধ্যে হয় আর কি। তো যাই হোক, এখন এই যে 24শে মে 50 সদস্যের যারা যাবেন, বিশাল আকারের যুব মহিলা লীগ, শ্রমিক লীগ সব আছে তারা, এবং সেখানে বলা হচ্ছে যে সাংস্কৃতিক আদান প্রদান, অভিজ্ঞতা বিনিময় হবে। 24শে জুন যাবে, গত বছর 22শে মেও গিয়েছিল ফারুক খানের নেতৃত্বে। তো এই রাজনৈতিক ঘনিষ্ঠতার একটা প্রেক্ষাপট আছে, মানে চীন কোনো পরিকল্পনা ছাড়া বা উদ্দেশ্য ছাড়া এমনি এমনি কিছু করে না। বোঝাই যাচ্ছে যে তাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে, যে তারা বাংলাদেশে যে ধরনের আওয়ামী লীগের ক্ষমতাসীনদের মধ্যে যেভাবে ভারতীয় প্রভাব বা ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতার জায়গাটা তারা ভাগ বসাতে চায়, অথবা সেই জায়গাটা তারা দখল করতে চায়। এই কারণে তারা রাজনৈতিক সম্পর্কটাকেও জোরদার করছে, আর অর্থনৈতিকভাবেও এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল থাকে। এই সুদূর প্রসারী লক্ষ্য নিয়েই এখন চীন কাজ করছে, এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে। এই সমস্ত তৎপরতা বা লক্ষ্যগুলো নিশ্চয়ই ভারতীয় কর্তৃপক্ষ তারাও নজর রাখছে, এবং তাদেরও একটা উদ্বেগ উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর বাংলাদেশ কোনো পক্ষকেই হতাশ করতে পারছে না, এই কারণে যে বাংলাদেশ যেমন ভারতের উপর নির্ভরশীল আঞ্চলিক কারণে, আবার অর্থনৈতিক এবং বিনিয়োগ কারণে চীনের উপর নির্ভরশীল। ফলে দুই শক্তিকে কীভাবে ভারসাম্যমূলকভাবে সম্পর্ক রেখে এগোতে পারবে, সেটা হচ্ছে এখন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারেক রহমান হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা নেবেন, এরকম একটি কথা শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশে আসতে পারেন, আসতে রাজি, বা তার ঘনিষ্ঠ যারা লোকজন রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো তার সঙ্গে বিভিন্ন লোক দেখা করতে যায়, সাংবাদিকরা যায়, সরকারের বিভিন্ন এজেন্সির লোকজন যায়, বিদেশি গোয়েন্দা সংস্থার লোকজন যায়, এরপর বিদেশি বন্ধু রাষ্ট্রের এখানে সর্বোচ্চ যারা কর্মকর্তা রয়েছেন প্রধানমন্ত্রী পর্যায়ের, তাদের প্রতিনিধিরাও তার সঙ্গে দেখা করতে যান। তো সেখানে অনেক কথাগুলো হয়, এবং সেই কথাবার্তাগুলোর মধ্যে যেটি আসে আলাপ আলোচনায়, যে তিনি দেশে আসতে ইচ্ছুক কিনা, দেশে আসতে তার সমস্যা কি, কিংবা দেশে এসে মামলা মোকদ্দমা মোকাবেলা কেন তিনি করেন না, বা তিনি করতে চান কিনা, এবং সেই ক্ষেত্রে যদি তিনি দেশে আসতে চান তাহলে আন্তর্জাতিক যে বিভিন্ন গোষ্ঠী রয়েছে তারা কিভাবে তাকে নিরাপত্তা দিবেন, কিভাবে তার যে গণতান্ত্রিক অধিকার এবং সিভিল রাইট সমূহ রক্ষা করবেন, এই ব্যাপারে তাকে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায় বা বলা যায়, যে বলা হয়, এটি আমরা শুনতে পাই। এবং সে সকল কথাবার্তার উত্তরে তার যারা অ্যাডভাইজার রয়েছেন তারা সবাই বলেন যে আমার উপর পরীক্ষা নিরীক্ষা করার আগে আমার মায়ের উপর যে পরীক্ষা নিরীক্ষা আপনারা করেছেন, এবং আপনাদের কথায় বিশ্বস্ততা আমরা খুঁজে এখন পর্যন্ত পাইনি, এবং আপনাদের সেই যে কমিটমেন্টগুলো ছিল সেই কমিটমেন্টের উপর বিশ্বাস করে আমার আম্মা বাংলাদেশে এই যে একটা আইনি জটিলতার মধ্যে পড়েছেন এবং সরকার তাকে নিয়ে যেভাবে খেলছে, আগে যদি পারেন সেখানে কিছু একটা করেন, এরপর আমার ব্যাপারে যে বিষয়গুলো আসছে, কথাবার্তা আসছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এইরকম তারেক রহমান সাহেব যারা অ্যাডভাইজার রয়েছেন দেশ এবং দেশের বাইরে, তারা এই ধরনের কথাবার্তা বলেন বলে আমি শুনতে পেরেছি। এর বাইরে যেটি হঠাৎ আজকে যেটি বললাম যে তিনি বাংলাদেশে আসতে চান এবং আসতে পারেন, এটির কারণ হলো বাংলাদেশে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রায় একেবারে মঞ্চে উঠে কেউ হাতা, মানে শার্টের হাতা এটি কুচকানোর চেষ্টা করেন, হাত উঁচু করেন, আঙ্গুল তুলেন, এরপর বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে ব্যর্থহীন ভাষায় তারেক রহমানের উদ্দেশ্যে চ্যালেঞ্জ দেন। যদি হিম্মত থাকে, যদি সাহস থাকে, তো বাংলাদেশে আসেন, রাজনীতি করেন, আইনগতভাবে সব কিছু মোকাবেলা করেন। এর কারণ হলো আমাদের দেশে তো বিশ্বের সেরা একদম আইনগত যে বিচার ব্যবস্থা এটি রয়েছে। এখানকার যে ন্যায় বিচার, এই ন্যায় বিচার বিশ্বে রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছে। এখানে যে সংবিধানকে যেভাবে সমুন্নত রাখা হয়, এখানে যেভাবে কথায় কথায় আইনের দোহাই দেওয়া হয়, যেভাবে আইনের প্রয়োগ হয়, এইরকম আইন বিশ্বের কোথাও নেই। তো কাজেই সেই আইনের প্রতি আপনি ভরসা করুন, সেই আইনের প্রতি আপনি আস্থা রাখুন, এবং বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুন, আইনগত মোকাবেলা করে আমাদের সাথে রাজনীতি করতে আসুন। এই সমস্ত কথাবার্তা হয় সবসময়। সর্বাত্মকভাবে পাশে থাকার অঙ্গীকার করা চীন এখন সরকারকে আসল চেহারা দেখাতে শুরু করেছে। চীনের রাষ্ট্রদূত পরিকল্পনা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জানিয়ে দিয়েছেন নতুন করে চীন আর কোনো অর্থ ছাড় করতে পারছে না, কারণ চীনে এখন ডলার ক্রাইসিস চলছে। আমাদের জানা থাকা দরকার যে চীনের রিজার্ভ $3 ট্রিলিয়ন বেশি,
এবং অনেকেই মনে করেন, গবেষকরা মনে করেন যে চীনের আরও $3 ট্রিলিয়ন রিজার্ভ রয়েছে, যেটা তারা গোপন করেছে, অর্থাৎ তাদের মোট রিজার্ভ $6 ট্রিলিয়ন বেশি। তারপরেও আমরা যেটা গোপন করেছে তারা বলে বিভিন্ন সময় আমরা জেনেছি, সেই অংশটা যদি বাদও দিই, তারপরেও চীনের রিজার্ভ $3 ট্রিলিয়ন, তার বেশি। $3 ট্রিলিয়ন রিজার্ভ থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য যে পরিমাণ তাদেরকে দিতে হবে সেটা আসলে এতটাই নেগলিজেবল যে চীনের অর্থনীতির কাছে এটা কোনো সংখ্যাই না। কিন্তু তারপরেও চীনের রাষ্ট্রদূত জানিয়েছে তাদের নিজেদের যেহেতু ডলার ক্রাইসিস আছে, এই কারণে নতুন করে তারা অর্থ ছাড় করতে পারছে না। এখন তারা চীনা মুদ্রায় লেনদেন করতে চায়। কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংক আরটিজিএস এ ইউয়ানকে যুক্ত করেছে। এখন চীন চাইছে সকল ধরনের লেনদেন বাংলাদেশের সাথে চীনা মুদ্রায় অর্থাৎ ইউয়ানে করতে। তারা বাংলাদেশকে ঋণ দিতে চায়, কিন্তু সেটা তারা ইউয়ানে দেবে। এখন বাংলাদেশ যে পরিমাণ আমদানি করে চীন থেকে, সেই পরিমাণ যদি বাংলাদেশ পরিশোধ করতে চায় ইউয়ানে, তাহলে এই ইউয়ান তাদেরকে কিনতে হবে এবং সেটা অবশ্যই তাদেরকে তখন চীনের কাছ থেকে কিনে নিতে হবে। কারণ বাংলাদেশ চীনে যে পরিমাণ রপ্তানি করে সেটা খুবই সামান্য এবং তার সাথে আমদানির আসলে কোনো হিসেবই চলে না। ফলে এই জায়গাতে সরকার একটা বিপদে পড়তে যাচ্ছে এবং যে ঋণ দেওয়ার কথা তারা বলছে সহায়তা হিসেবে, এটা আসলে বাংলাদেশের কোনো কাজে লাগবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীনের কাছ থেকে চীনা মুদ্রায় তারা যদি ঋণ নেয়, সেটা আইএমএফ কিভাবে দেখবে, সেটা আরেকটা কঠিন প্রশ্ন। সেক্ষেত্রে আবার আইএমএফ এর ঋণ বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমরা পাচ্ছি ডলারে। ফলে সরকার এই রিস্কটা নিতে যাবে না। নির্বাচনের আগে এমনকি নির্বাচনের পরে বেশ কয়েকটা ভিডিওতে আমি দফায় দফায় বলেছি, এই সরকার সবচেয়ে বড় বিপদে পড়বে চীন এবং ভারতকে ব্যালেন্স করতে গিয়ে। এবং অন্যান্য আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তি যেগুলো রয়েছে তাদের মধ্যে এতদিন যে ব্যালেন্স করে তারা ক্ষমতায় টিকেছিল, সেই জায়গাটা তারা খুব বেশি দিন এগিয়ে নিতে পারবে না। বিশেষ করে অবিশ্বাস্য রকমভাবে তারা ভারত এবং চীনকে নিজেদের পক্ষে রাখতে সক্ষম হয়েছিল। উভয়কে তারা একটা ব্যালেন্স করে এতদিন তারা ক্ষমতা টিকেছিল, এটা তারা খুব বেশি দিন করতে পারবে না। এবং সেটারই একটা প্রতিফলন আমরা আস্তে আস্তে দেখতে শুরু করেছি। কারণ চীনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পেছনে সত্যিকার অর্থে ভূ রাজনৈতিক হিসেব নিকেশ বেশি করে কাজ করছে। এখানে চীনের ডলার ক্রাইসিস, এটা তাদেরকে একটা রিজন দেখাতে হবে, এই কারণে তারা বলছে, কিন্তু সত্যিকার অর্থে এই পুরো হিসেবটাই আসলে ভূ রাজনৈতিক কারণে। কারণ নির্বাচনের পরে আমরা খেয়াল করছি সরকার ভারতের সাথে এক ধরনের ক্লোজ রিলেশন বিল্ড করার চেষ্টা করছেন। জয়শঙ্করের সাথে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং ভারত সম্পর্কে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নির্বাচনের দিনই প্রধানমন্ত্রী ভারত সম্পর্কে মন্তব্য করেছিলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন। এবং তারপর থেকে দফায় দফায় সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নতুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং পরিকল্পনা মন্ত্রী বা অন্য সবাই, প্রায় প্রত্যেকটা মন্ত্রীর মুখ থেকে, গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যারা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন, তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা শুনেছি ভারতের প্রশংসার কথা এবং ভারতের সাথে কী ধরনের সম্পর্ক ইতিমধ্যে আমাদের রয়েছে এবং সামনের দিনে এই সরকার কীরকম সম্পর্ক তৈরি করতে চায়, সেই বিষয়গুলো তারা দফায় দফায় উল্লেখ করেছেন। পরিষ্কার একটা বার্তা ভারতকে তারা দেওয়ার চেষ্টা করেছে যে নতুন যে সরকারটা গঠিত হলো, তারা ভারতের সাথেই আসলে সম্পর্কটা করতে চায়। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ করে কেন বাংলাদেশ ব্যাংকে গেলেন, কাদের সঙ্গে বৈঠক করলেন, এরকম নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, এর মধ্যে রহস্যের জন্ম দিয়েছে। এবং পিটার ডি হাস এমন এক সময় বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন যখন তার একদিন পরে, অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে সম্ভবত বা দুপুরে আগে, যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফরে আসছেন। তার এই সফরের আগে কেন পিটার ডি হাস সোমবার বেলা 3টার দিকে দূতাবাসের আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকে গেলেন, কী বিষয়ে কথা বললেন, উদ্দেশ্যটা কি, এরকম নানান ধরনের কৌতূহলের সৃষ্টি হয়েছে। এবং তিনি এমন এক সময় বাংলাদেশ ব্যাংকে গেলেন, একদিন পরেই যখন ডোনাল্ড লু আসছেন সফরে ঢাকাতে, এটা যেমন রয়েছে আমাদের সামনে, পাশাপাশি দেশের আর্থিক খাত যে নানান ধরনের বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, বাংলাদেশ ব্যাংক নিজেকে নানানভাবে বিতর্কিত করে তুলেছে এবং নানান ধরনের বিতর্কিত গোপনীয় কোনো সংবাদ যাতে বের হতে না পারে, যে মুহূর্তে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের উপরে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে, ঠিক সেই সব মুহূর্তগুলোর মধ্যেই পিটার ডি হাস বাংলাদেশ ব্যাংক গেলেন। এবং এটাও জানিয়ে রাখি, আপনারা জানেন যে পিটার ডি হাস বিদায় নিচ্ছেন, সেখানে নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাতে অনুমোদন করেছেন। হয়তো খুব Audio Jungle.
Thank you.